সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রথমে ক্ষমা প্রার্থী আমি তোমাদের কাছে। এই ভিডিওটা আমার আরো একটু আগে বা একটা দিন আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি আমার সমস্যার কারণে। কিন্তু আমি শেষ মুহূর্তে তোমাদেরকে কয়েকটা জিনিস জানানোর জন্য এই ভিডিওটা। আগামীকাল যাদের পরীক্ষা আছে তারা এই ভিডিওটা দেখে যাও। আশা করছি কিছু না কিছু তোমরা উপকৃত হবে। ভিডিওটা পুরোটা দেখে যাও। আগামীকাল পরীক্ষা। অনেক কিছু পরীক্ষার হলে মনে হবে যে এটা স্মরণ করে আসলে ভালো হতো, সেইটুকু স্মরণ করানোর জন্য আজকের এই ক্লাস, এই ভিডিওটা। পরীক্ষার হলে অনেক সময় মনে হয় যে এটুকু তো আমার দেখে আসা হয়নি, এটা তো ভুলে গেছি। তেমন কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এখানে কোনো ট্রিক দেখানো হবে না, কোনো কৌশল দেখানো হবে না, ঠিক আছে? শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া যে এইগুলো স্মরণ করে দেওয়া আজকে। তাহলে কালকের দিনে তোমরা অনেকটা উপকৃত হবে। যাক, শুরু করা যাক। প্রথমে কতগুলো অঙ্ক মুখে মুখে বলবো, কতগুলো সংখ্যা মুখে মুখে বলবো, তারপরে কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো যেগুলো মনে রেখে যেতে হবে কালকের জন্য। এক হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 আর n ইন্টু n মাইনাস 1 বাই 2। n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n মাইনাস 1 বাই 2, ঠিক আছে? এইটা কখন ব্যবহার করা হয় তোমরা সবাই জানো, এক থেকে পরপর সংখ্যা যদি যোগ করতে হয়, 1 2 3 করে পরপর সংখ্যা যোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা স্বাভাবিক সংখ্যা যোগফলের ফর্মুলা। এটা তোমরা সবাই জানো। এটা নিয়ে আমি বলতে চাই না, বলতে চাইছি এটা নিয়ে। এইটা কখন ব্যবহার করব? যদি পরপর বলা হয় অখণ্ড সংখ্যার যোগফল, কি বলে? পরপর অখণ্ড সংখ্যার যোগফল, তাহলে ফর্মুলা কি হবে? তখন এই ফর্মুলাটা কিন্তু লাগবে। পরপর যদি কি বলে হোল নাম্বার ও অখণ্ড সংখ্যার যোগফল, তখন এই ফর্মুলাটা লাগবে। পরপর বলো 25টা অখণ্ড সংখ্যার যোগফল কত, তখন ওই এন এর ভ্যালু হচ্ছে 25, n মাইনাস 1 24 বাই 2 করতে হবে। তাহলে পরপর অখণ্ড সংখ্যার যোগফল বা হোল নাম্বারের যোগফল চাইলে এই ফর্মুলা। 2 নম্বর ক্ষেত্রে হচ্ছে যদি হ্যান্ডশেকের কথা বলি, এক জায়গাতে 12 জন ছেলে এসেছিল, যাওয়ার সময় সবাই একে অন্যের সঙ্গে হ্যান্ডশেক করে চলে গেল, কতগুলো হ্যান্ডশেক হয়েছিল, তখন ওই ছেলের সংখ্যা কত 12, মানে এন এর ভ্যালু কত 12, বাইটা 12 মাইনাস 1 11 বাই 2 করতে হবে। অথবা যদি বলে এবারে আইপিএল এ 12টা টিম ছিল বা 15টা টিম ছিল, 15টা টিমে সবাই সবার সঙ্গে একবার করে খেলবে, তাহলে এবারের লিগে কতগুলো মোট খেলা হবে, তাহলে তখন ওই এন এর ভ্যালু করতে হবে, তখন এই ফর্মুলাটাই দিতে হবে। তাহলে তিনটে ক্ষেত্রে এই ফর্মুলা লাগবে বললাম। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যার যোগফলের ক্ষেত্রে লাগবে। 2 নম্বর হচ্ছে হ্যান্ডশেকের ক্ষেত্রে লাগবে। 3 নম্বর হচ্ছে লিগ ম্যাচ, এই ধরনের খেলার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লাগবে। 1 নম্বর কথা গেল। আমি প্রথমেই এপি নিয়ে কিছু আলোচনা করবো ছোট ছোট করে। পরেরটা হলো একটা অঙ্ক বলছি, বইয়ের পাতা হারিয়ে যাওয়ার অঙ্ক। এই অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে। একটা বইতে 24টা পাতা ছিল, 24 পেজের বই, মানে কাগজের সংখ্যা 24টা না, কাগজের সংখ্যা হচ্ছে 12টা। 24 পাতার বই, মানে এ পাতা ও পাতা মিলে 24 পাতা। একটা পাতা হারিয়ে গেল। বাকি যে পাতাগুলো পাওয়া গেল তাদের পেজের অঙ্কগুলো যোগ করে, পেজের সংখ্যাগুলো যোগ করে পাওয়া গেল 275। তাহলে কত, যে পাতাটা হারিয়ে গেছিল তার সেই পাতায় কত কত নম্বর লেখা আছে? কোশ্চেনটা বোঝাতে পেরেছি? দেখো, একটা বই 24 পাতার বই, 24 পেজের বই, তার থেকে একটা পাতা হারিয়ে গেল, তার মানে 23টা পাতা আছে, ঠিক আছে? মানে 24টা পাতা। আবার বলছি, এখানে কিন্তু পেজ বলতে হচ্ছে এপারে নম্বর লেখা থাকে ওপারে নম্বর থাকে, এটা হচ্ছে দুটো পেজ। কাগজে একটা পেজ কিন্তু দুটো, তেমন 24 পাতা 12টা কাগজের বই। একটা পাতা হারিয়ে গেল, তার মানে বোথ সাইডের নম্বর লেখা ছিল, হারিয়ে গেছে। বাকি নম্বরগুলো যোগ করে পাওয়া গেল 275। তাহলে যে পাতাটা হারিয়ে গেল তার দুদিকে কি কি নম্বর লেখা আছে? তাহলে
বইতে নম্বর যখন লেখা ছিল পাতা তখন একের পর 0 নম্বর তো লেখা ছিল না, 1 2 করে লেখা ছিল। 24 পাতার বই মানে 24 পর্যন্ত লেখা ছিল। তাহলে আমাদের সেই স্বাভাবিক সংখ্যা যোগফলের ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2 এই ফর্মুলা দিতে হবে। তাহলে আমাদের এটা 24 25 600/2, তার মানে একেবারে 300 লিখে দিলাম আমি। তাহলে এটা করলে কত হলো? 300। তাহলে সব কটা পাতা থাকলে 300টা 300 হতো, কিন্তু হয়ে গেছে কত? 275। তাহলে হারিয়ে গেছে যে পেজটা, তার উভয় দিকে লেখা আছে 25। এপাশে ওপাশে মিলে লেখা আছে 25। 25 মানে পরপর দুটো সংখ্যার যোগফল, মানে 12 আর 13। তাহলে যে পাতাটা হারিয়ে গেছে এই পাতায় নম্বর লেখা ছিল 12 এবং 13। আবার বলছি একবার, 24 পাতার বই, একটা পাতা হারিয়ে গেছে, বাকি পাতার নম্বরগুলো যোগ করে পেয়েছি 275। তাহলে আমি বলছি যে 1 থেকে 24-এর পাতা যদি সব কটা থাকতো, তাহলে আমরা নম্বরগুলো যোগ করলে কত পেতাম? তাহলে এখানে 24 কত? এন এর ভ্যালু 24, 24 25 600/2, তার মানে 300। সব কটা পাতা থাকলে নম্বরের সংখ্যা হতো 300, কিন্তু পেয়েছি কত? 275। তাহলে যে পেজটা হারিয়ে গেছে তার উভয় দিকে মিলে লেখা ছিল 25। তাহলে 25 মানে 12 আর 13। তাহলে সেই পাতার উভয় দিকে নম্বর ছিল 12 এবং 13। ঠিক আছে, আচ্ছা। একটু ওপরে লিখলাম, সাম অফ। 1 নম্বরে লিখলাম ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এনটা কি? লাস্ট নাম্বার। এনটা কি? লাস্ট নাম্বার। এটা নিয়ে কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে হোল নাম্বার। এটা কিন্তু পরীক্ষায় ইদানিং বিভিন্ন পরীক্ষা দেখছি আমি, সবাই জানি একটাই প্রশ্ন, যা হোল নাম্বার তার ন্যাচারাল নাম্বার, তার নাম মোটেই নয়। এখানে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, সরি, এখানে ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। ঠিক আছে, n দ্বারা সর্বদাই নাম্বার অফ নাম্বারসকে বোঝায়। n দ্বারা সবসময় 25টা সংখ্যা, পরপর ন্যাচারাল 25টা সংখ্যা যোগফল মানে 25 ইন্টু 26/2। 25টা যদি হোল নাম্বার বলে 25 ইন্টু 24/2 হবে। তাহলে এটা দেখে নিও। তাহলে যতগুলো সংখ্যা সেটাই হচ্ছে n। এছাড়া আর দুটো বেশিরভাগ লাগছে এখন দেখছি, ন্যাচারাল অড নাম্বারস। ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। ফর্মুলা কি? n স্কোয়ার। nটা কি? লাস্ট নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। সংক্ষেপে লিখছি, ন্যাচারাল ইভেন নাম্বারস। ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। এখানে n হলো লাস্ট নাম্বার বাই 2। এই দুটো আবার একসঙ্গে বললাম, ও দুটো একসঙ্গে বলেছি, দুটো একসঙ্গে বললাম। যদি ন্যাচারাল অড নাম্বার হয় ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। n হচ্ছে লাস্ট নাম্বার বাই 2। ঠিক আছে, ধরো বললো এক থেকে পরপর, ঠিক আছে, 1 3 5 এই করতে করতে 49 পর্যন্ত নম্বরগুলো যোগফল কত আমরা বুঝে নিলাম বিজোড় সংখ্যা। লাস্ট নাম্বার কত? 49। 1 যোগ করে 50, 2 দ্বারা ভাগ করলে 25, 25-এর স্কোয়ার করলে উত্তর পেয়ে যাবো। কিন্তু যদি থাকে ইভেন নাম্বার, লেখা থাকলো 2 4 6 এই করতে করতে লেখা থাকলো 60 পর্যন্ত, যোগফল চাইলো, তাহলে লাস্ট নাম্বার বাই 2 করলে এন এর ভ্যালু, তাহলে 60/2 তার মানে 30, এন এর ভ্যালু 30, 30 ইন্টু 31, ঠিক আছে, 930 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের এই অড এবং ইভেনের মধ্যে পার্থক্য, এটা বুঝে নেন। ঠিক আছে, যদি ন্যাচারাল স্কোয়ার নাম্বার হয়,
তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। n এর ভ্যালু হচ্ছে রুট ওভার লাস্ট নাম্বার। ঠিক আছে, যদি ন্যাচারাল বা স্বাভাবিক কিউব নাম্বার হয় তাহলে ফর্মুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার যে ফর্মুলা সেই ফর্মুলাটা লিখবে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের ফর্মুলা, তার স্কোয়ার করবে। তার কি করবে? স্কোয়ার করলেই আমাদের কিউব নাম্বারের ফর্মুলা হবে। তাহলে n এর ভ্যালু আমরা কি চাইবো? এখানে n এর ভ্যালু হচ্ছে কিউব রুট অফ লাস্ট নাম্বার। এই দুটোর পার্থক্য একটু বুঝে নাও। তাহলে ন্যাচারাল যদি স্কোয়ার নাম্বার বলে তখন ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। n এর ভ্যালু লাস্ট নাম্বারের স্কোয়ার রুট করলেই n এর ভ্যালু পেয়ে যাবো। যদি কিউব নাম্বার হয় তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, তার কি করতে হবে? স্কোয়ার। তাহলে আমরা একটু দেখে নিই, যদি লেখা থাকে 1, 4, 9, 16 এই করতে 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 144 পর্যন্ত স্কোয়ার এই নাম্বারগুলো যোগফল কত? তাহলে লাস্ট নাম্বার কত? 144 বর্গমূল করে ফেলবে, n এর ভ্যালু 12। তাহলে 12, এটা 13, এটা 12 মানে 24, একে 25 হয় 6। যদি এটা না থেকে যদি কিউব নাম্বার থাকে 1, 8, 9 এই করতে করতে, সরি 1, 8, 27 নাকি, এই করতে করতে আমাদের দেয়া হলো 1331 পর্যন্ত। তাহলে n এর ভ্যালু কত? ওই লাস্ট নাম্বার 1331 ওর কিউব রুট করবে, করে n এর ভ্যালু নিয়ে বসাবে। তাহলে এই যোগের বিষয়ের ফর্মুলা গেল। তবে সবচেয়ে বেশি যেটা লাগে যোগে, আবার বলছি দুটো ফর্মুলা বেশি লাগে। একটা হচ্ছে অড নাম্বারের ফর্মুলা, আর একটা হচ্ছে সমপার্থক্যযুক্ত সংখ্যার যোগফল। সমপার্থক্যযুক্ত সংখ্যার যোগফল, ঠিক আছে। যেমন যদি বলা হয়, ঠিক আছে, এমন কোশ্চেন থাকে আমাদের 50 থেকে 150-এর মধ্যে যে সংখ্যাগুলো 7 দ্বারা ভাগ হয় তার যোগফল কত? তাহলে আমরা 7-এর নামটা পড়ে 50 পার হতে হবে। 7 8-এ কত? 56। তারপর 7 7 9 63, এই করতে করতে করতে, ঠিক আছে, 7 21 147 এই পর্যন্ত যেতে হবে। তাহলে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। বলা হলো 50 থেকে 150-এর মধ্যে 7-এর গুণিতক সংখ্যাগুলি যোগফল করতে। তাহলে সেম ইন্টারভ্যাল, বা আমাদের বললো একটা সংখ্যা দিল 7, ঠিক আছে, তারপরে 11, 15, তারপরে 19, এই করতে 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 করতে, ঠিক আছে, দিল 95 পর্যন্ত। এই কটার যোগফল কত? তাহলে এর ফর্মুলা তো আগে দেওয়া হয়নি। এখানে কি ফর্মুলা লাগবে? এখানে সেম ইন্টারভ্যাল, 7 থেকে 11 বিয়োগফল 4, 11, 15, 15, 19। এক্ষেত্রে ফর্মুলা আমাদের লাগবে এক্ষেত্রে ফর্মুলা আমরা ব্যবহার করব প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n/2। নিচে লিখবো না আমি, n/2। তার প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু n/2। এটা হচ্ছে এই ফর্মুলায় ব্যবহার করব আমাদের সেম ইন্টারভ্যাল যদি থাকে, সংখ্যাগুলো যদি পার্থক্য সমান হয়। পার্থক্য যদি কি হয়? সমান হয়। সেম ইন্টারভ্যালে এই ফর্মুলা লাগবে। তোমাদের সব জানা আছে, একটু করে স্মরণ করিয়ে দেব। শুধু এখানে মনে রাখতে হবে n এর ভ্যালুর ফর্মুলাটা কি। n এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার বাই ইন্টারভ্যাল প্লাস 1। এই প্লাস 1টা করতে ভুলো না। প্লাস 1টা করতে কিন্তু কখনো ভুলবে না, কারণ আমাদের এভাবে অনেক সময় n এর ভ্যালু জানতে চাওয়া হয়। তাহলে এটা হচ্ছে সেম ইন্টারভ্যালের ফর্মুলা। যদি আমাদের এখানে বলা হয় নাকি এই অঙ্কটা যদি যোগফল চাওয়া হতো, তাহলে ফার্স্ট নাম্বার কত? 7, এখানে লিখতাম 7। ফার্স্ট নাম্বার কত? 7। লাস্ট নাম্বার কত? 95, ঠিক আছে, কিন্তু n/2। n এর ভ্যালু কি বলে? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার। 95 থেকে 7 বিয়োগ করতে হবে। 95 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 88। 88-কে ইন্টারভ্যাল দ্বারা ভাগ করতে হবে। ইন্টারভ্যাল কত? 4। 88-কে 4 দ্বারা ভাগ করলে কত পাবো? 22। তার সঙ্গে 1 যোগ করে 23। তাহলে n এর ভ্যালু কত হলো? 23। 23/22।
বা এই গুণিতক সংখ্যা বললে সেই একই ফর্মুলা ব্যবহার করবে। এই গেল আমাদের যোগ বিষয়ে যা প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমাদের কথা হয়ে গেল। এবারে যেটা বলছি সেটা হচ্ছে ভ্যালু চাইতে পারে, ঠিক আছে। 0.4 রেকারিং মাইনাস হচ্ছে 0.4, এর বিয়োগফল কত? এর বিয়োগফল কত নাকি? তাহলে এইটা যদি আমরা করি লিখতে হবে কত? 4/9। এটা কি লিখবো আমরা? তাহলে 4/10 লিখতে হবে, তারপরে কেলেঙ্কার কাণ্ড হবে বর্গমূল করবে। তাহলে এইটার মান হচ্ছে কত? 0.632। আর এইটা করলে কত পাচ্ছি? 2/3 বর্গমূল করলে, তারপর বর্গমূল করলে 2/3, এটা করলে কত হচ্ছে? 0.666 মাইনাস হচ্ছে 0.6, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.04334। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে এই অঙ্কে আমাদের সমস্যাটা কি, এটা কিভাবে লিখতে হয় জানি। বর্গমূল করলে 2/3, 2/3 করলে কত হবে সেটাও আমরা জানি, ঠিক আছে। এবারে এটাকে যদি আমরা, কিন্তু এইটার মানটা তো জানা প্রয়োজন। কারো যদি মনে হয় কি 4-এর বর্গমূল করলে 2 হবে না, এটা আমি বারে বারে বলি, সেটা মনে রাখবে। এটা কালকের দিনের জন্য পয়েন্ট কত? 1, এর বর্গমূল করলে পাবো আমরা 0.316। 0.4 এটা বলি, এই তিনটে পিএসসি তে পড়ে, 632 মনে রাখবে। আর আরেকটা হচ্ছে পয়েন্ট কত? 9, এর বর্গমূল করলে কত পাই? 948। এই তিনটে তাহলে মনে রাখবে, 0.1 এর বর্গমূল, 0.4 এর বর্গমূল, 0.9 এর বর্গমূল, মনে রাখবে এগুলো কালকের দিনের জন্য, ঠিক আছে। এরপরে আমি আসছি, ঠিক আছে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার 100 পর্যন্ত আজকের একটুখানি মনে করে নেবে, স্মরণ করে নেবে। 100 পর্যন্ত প্রাইম নাম্বার সবাই জানো, ঠিক আছে। এই প্রাইম নাম্বারগুলো একটু দেখে নেবে। এবারে 3 ডিজিট আর 4 ডিজিট নিয়ে আমরা বলছি। 3 ডিজিট বিষয়টা হচ্ছে প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, ছোট, স্মলেস্ট আর গ্রেটেস্ট। 3 ডিজিট আর 4 ডিজিট, ঠিক আছে। 3 ডিজিটের স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে কত? 3 ডিজিটের স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 101, গ্রেটেস্ট হচ্ছে 997, ঠিক আছে। 4 ডিজিটের স্মলেস্ট হচ্ছে 1009। এইটা আমাদের লাগবে না, তাহলে এটা মনে রাখবে, ঠিক আছে। যদি 2 ডিজিট হতো, 2 ডিজিটের স্মলেস্ট কত? 11, গ্রেটেস্ট কত? 97। তাহলে 2 ডিজিটের সবচেয়ে ছোট বড়, 3 ডিজিটের ছোট বড়, 4 ডিজিটের সবচেয়ে ছোট। এইটাকে কখনো মনে করো না যেটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এটা মৌলিক সংখ্যা, এটা কিন্তু মৌলিক সংখ্যা। 1001, বারে বারে বলি, এর মধ্যে আছে 7, 11, 13 গুণফল, ঠিক আছে। 1003, 1007, ঠিক আছে। এগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। এর মধ্যে আছে 17 আছে, 17 ইন্টু 59। এর মধ্যে আছে 19 আছে, 19 ইন্টু 53। তাহলে এই তিনটে সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1009। স্কোয়ার নাম্বার, একটু স্কোয়ার নাম্বারটা একটু বলে নিই আমরা, ঠিক আছে। এটাও স্মলেস্ট আর গ্রেটেস্ট, চটপট করে বলবো আমি কিছু আজকে, ঠিক আছে। 3 ডিজিটে যদি বলে, 3 ডিজিটের স্মলেস্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 100, গ্রেটেস্ট হচ্ছে 961। এটা কার স্কোয়ার? 31-এর স্কোয়ার, ঠিক আছে। এবার 4 ডিজিটের, 4 ডিজিটের স্মলেস্ট হচ্ছে 31-এর পরে 32-এর স্কোয়ার হবে। 32-এর স্কোয়ার তোমরা সবাই জানো 1024। গ্রেটেস্ট হচ্ছে 9801,
এটা হচ্ছে 99 এর স্কোয়ার। 5 ডিজিটের স্মলেস্ট হচ্ছে তাহলে 100 স্কোয়ার, ওপর দিয়ে 99 এর স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ার। 100 স্কোয়ার কত? 10,000। ঠিক আছে, আর ওদিকে হবে গ্রেটেস্ট হচ্ছে 99856, এটা হচ্ছে 316 স্কোয়ার। 99856। চাকরির পরীক্ষা যত ডাইরেক্ট স্কোয়ার নাম্বার চাওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে যদি বেশিবার কোনো সংখ্যা পরীক্ষায় পড়ে থাকে সেটা হচ্ছে এটাই। সেটা মনে রাখবে কালকের দিনের জন্য, 6 ডিজিটের জন্য। তাহলে 300 কত হবে? 17। 317 স্কোয়ার হচ্ছে 100489। 6 ডিজিটের স্মলেস্ট হচ্ছে 100489, গ্রেটেস্ট হচ্ছে 999 এর স্কোয়ার। 99800। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাগুলোর কথা। ঠিক আছে, এদের মধ্যে চাকরির পরীক্ষা সবচেয়ে বেশি লাগে পিএসসি তে, ছোট হলেও এটা অনেক বেশি লাগে, এটা লাগে, এইটা পরীক্ষা বিশেষ পড়ে না, এইটা লাগে, আর এইটা লাগে। তাহলে এই 4টে সংখ্যা বিশেষভাবে কিন্তু মনে রেখো। একটা অঙ্ক ভুল করা মানে হচ্ছে, ঠিক আছে, অনেকটা পিছিয়ে যেতে হবে। সবই তোমরা জানো, আমি জানি সবই জানো, সবই পড়েছো, আমি শেষ মুহূর্তে একটুখানি স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ সব পাতা খুলে, সব খাতা খুলে একসঙ্গে স্মরণ করা সম্ভব নয়। তাহলে সেইগুলোই আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো একটু দেখে যাও শুধু। এরপরে যেটা আমরা বলবো, ঠিক আছে, কারণ পাটিগণিতের কিছু জিনিস দেখে যেতে হবে, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সবই। ঠিক আছে, এবারে কিছু আর একটা যেটা নিউমেরিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে যোগের কথা বলেছি। ঠিক আছে, এবার সরল কিছু দেখতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের সামনে। ঠিক আছে, এখন যেটা করতে হবে বিক্ষিপ্ত কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় পড়ে, যেমন শূন্য পাত্রের ওজন। শূন্য পাত্রের ওজন নির্ণয় তোমরা করেছো নিশ্চয়ই, সেটা একটু দেখে যাবে। ধরো যাক একটা পাত্রে একটা কলসির 1/3 জল পূর্ণ আছে, তার ওজন বলা হলো 5.5 কেজি। ঠিক আছে, আর জলপূর্ণ কলসির ওজন, ঠিক আছে, জলপূর্ণ কলসির ওজন বলা হচ্ছে 9.5 কেজি। তাহলে কলসি জলশূন্য কলসির ওজন কত? আমি এটা কিন্তু জল বলছি। তাহলে অঙ্কে বলা হচ্ছে একটা কলসি বা পাত্র, তার সঙ্গে জল আছে 1/3 দিয়ে ওজন হচ্ছে 5.5 কেজি, আর পাত্রটা আছে আর পুরোটা জল আছে, 1 অংশ জল আছে দিয়ে হচ্ছে 9.5 কেজি। তাহলে পাত্রের ওজন কত? ঠিক আছে, তোমরা সবাই করতে পারো, এই অঙ্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এটা 1/3 জল আছে, ঠিক আছে, আর এখানে 1 অংশ জল আছে, তাহলে যোগ বিয়োগ করে তোমরা এগুলো করতে পারবে। এটা আমি উত্তর করে আর দেখাচ্ছি না। এবারে আমরা আসছি সরাসরি কিছু অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, সেই অঙ্কগুলো দেখে নাও। এই সংখ্যাটির আসন্ন মান লক্ষ এককে প্রকাশ করো। তাহলে এই সংখ্যা দেওয়া হচ্ছে লক্ষ এককে প্রকাশ করো। লক্ষের শেষে কটা শূন্য থাকে? লক্ষে শূন্য থাকে 5টা, হাজারে শূন্য থাকে 3টে, 6 থাকে 2টো, তেমনি লক্ষে থাকে কটা? 5টা। তাহলে যেখানে 5টা শূন্য আছে সেটা দিয়ে উত্তর হবে। তাহলে এখানে শূন্য করা আছে 2, 4, 6টা, হবে না এটা। এটা আছে 2, 2, 4, 2, 6টা, এটাও হবে না। এখানে শূন্য আছে 4টে, এটা হবে না। এখানে শূন্য কটা আছে? 5টা। তাহলে লক্ষ এককে প্রকাশ করলে শূন্য কত হবে? 5টা। যদি আমার, ঠিক আছে, এবার ভালো করে দিই, এইটাকে লক্ষ এককে প্রকাশ করতে বলেছি, তাহলে লক্ষ্য মানে হচ্ছে, এটাকে যদি লক্ষ্যে প্রকাশ করি আমরা, তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এখানে বলতে হবে। এই টাকাটা আছে, যদি বলে কত লক্ষ টাকা আছে, বলতে হবে 469 লক্ষ। 4,69,00,000 বটে, কিন্তু 469 লক্ষ। আর এই লক্ষ্যের আসন্ন মানে প্রকাশ করতে বলেছে, মানে লক্ষ্যের পরে আর কোনো ডিজিট বলতে হবে না।
তাহলে লক্ষের পরে আমরা কি দিয়ে দেবো? শূন্য। তাহলে উত্তর হবে কত? এটাকে লক্ষে প্রকাশ করলে তাহলে 4, 6, 9, তারপরে 5টা শূন্য। ঠিক আছে। যদি এটা 10,000-এর প্রকাশ করতে বলবো, ঠিক আছে, লক্ষ হাজার তার নিযুতে প্রকাশ করতে বলতো, নিযুতে মানে কটা শূন্য, ঠিক আছে, ওগুলো তার দরকার নেই আমাদের। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে তার লক্ষ একক প্রকাশ করতে হবে, মানে শেষে কটা শূন্য থাকবে? 5টা। তাহলে এটাই হবে আমাদের উত্তর। বেশি বাড়ানোর দরকার নেই, পরপর দেখে যাও। কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটি উৎপাদক হচ্ছে 540? কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক হচ্ছে 540? মানে এর মধ্যে কোনটার ভিতরে 540 আছে? তাহলে 81-র মধ্যে নিশ্চয়ই 540 নেই, বা 125-এর মধ্যে নেই। এর মধ্যেও থাকতে পারে না, তার কারণ এর মধ্যে কি আছে? 9 আছে। কি আছে? 9 আছে। তাহলে 9টাকে নিশ্চয়ই এর মধ্যে আছে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। এবারে যদি ভেঙে দেখি আমরা উত্তর করতে পারবো নাকি? তাহলে এটা হচ্ছে 81 মানে 9, 9, 81 ইন্টু কত? 10 ইন্টু 10। এর মধ্যে কি, সরি, 10 ইন্টু 10, এর মধ্যে 540 কি আছে? 540 আমরা দেখে নিই। তাহলে 9 ইন্টু কত? 6 মানে 3 ইন্টু 2 ইন্টু কত? 10। তাহলে 540 মানে 3, 9, 27 মানে 54 ইন্টু 10। তাহলে এই 9, 9 কাটতে পারে, ঠিক আছে, 9-এর মধ্যে 9 আছে, 9-এর মধ্যে 3 আছে, 10-এর মধ্যে 2 আছে, 10-এর মধ্যে 10 আছে। তাহলে আমাদের উত্তর কত হলো? 8100। অঙ্কটা আর একবার বলছি, বলে নিচ্ছি। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যার একটি উৎপাদক, মানে সেই সংখ্যাটার মধ্যে এইটা আছে, এইটার মধ্যে সেই সংখ্যাটা, এইটা সেই সংখ্যার মধ্যে আছে। তাহলে উত্তর নিশ্চয়ই 540-এর থেকে বড় হবে। তাহলে এই দুটো উত্তর হতে পারে না, হয় এইটা এইটা। এখানে কি আছে? শুধুমাত্র 5 আর 2। এর মধ্যে কি আছে? শুধুমাত্র 5 আর 2, এর মধ্যে 3 বা 9 নেই। কিন্তু এই সংখ্যার মধ্যে 3 বা 9 আছে, সেটা আমরা দেখলাম। 3 বা 9 এর মধ্যে আছে, তাহলে এটাই হবে উত্তর। পরীক্ষার খুব সম্ভাবনা, পরিমিতি দুটো অঙ্কের সম্ভাবনা সবচাইতে বেশি। একটা হচ্ছে চারিদিকে রাস্তার ক্ষেত্রফল, আর 2 নম্বর হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আবার বলছি, আজকের অঙ্ক শেখানোর দিন নয়, শুধু স্মরণ করে যাও। কোন দুটো ফর্মুলা স্মরণ করে যাবে? একটা হচ্ছে চারিদিকে রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা, আর একটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। পিএসসির পরিমিতি এই দুটো অঙ্কের সবচেয়ে বেশি। এটা তেমন একটা অঙ্ক, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 25 মিটার। এই বাগানের বাইরে চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে চারিদিকে রাস্তার ক্ষেত্রফলের কথা বলা হবে, ঠিক আছে। যে যেভাবে উত্তর করতে অভ্যস্ত সে সেভাবে উত্তর করবে। তাহলে আমাদের এই আছে চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা। যারা সাধারণভাবে করবে তারা মনে রেখো একটা জিনিস, 30 মিটার লম্বা, ঠিক আছে, বাগান, 1 মিটার চওড়া রাস্তা। তাহলে এদিকে 1, এদিকে 1, তাহলে 30। আর তাহলে করতে হবে লম্বায় কত? 32, আর চওড়ায় করতে হবে কত? 27। যেন আমরা 30-এ 31 আর 25-এ 26 না লিখি। এখান থেকে বিয়োগ করতে হবে কত? 30 ইন্টু কত? 25। এর বিয়োগফল করলে আমরা উত্তর পেয়ে যাব। আর আমি যেটা বলি সেটা হচ্ছে, ও কিছু করতে হবে না। 30 আর 25-এর যোগফল 55, 55 ডবল কত? 110, 110 আর 4 ইন্টু 1 হচ্ছে 1, তাহলে 114 উত্তর। আবার যেটা বললাম, 30 প্লাস 25 55, 55 ডবল 110, আর এই 1-এর স্কোয়ার 1 ইন্টু 4 মানে 4, তাহলে 114। যে যেভাবে অভ্যস্ত সে সেভাবে করবে। তো এই দুটো ফর্মুলা তোমরা দেখে যেও, কি বলেছে? চারিদিকে রাস্তার ক্ষেত্রফল 1, 2 নম্বর হলো 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে। এই অঙ্ক সহজ অঙ্ক। আমার কাছে যে টাকা ছিল তার 1-এর 2 অংশ বই ক্রয় করতে, 1-এর 3 অংশ মিষ্টি ক্রয় করতে খরচ করার পরে দেখলাম যে 30 টাকা অবশিষ্ট আছে। আমার কাছে প্রথমে কত টাকা ছিল? এই 2 আর 3 কি নাম্বার? প্রাইম নাম্বার। তাহলে সরাসরি গুণ করে দিলে উত্তর হয়ে যাবে 3 30 90, 90 দুগুণে 180। তাহলে মোট কত টাকা ছিল? 180 টাকা। আমি বলছি আমার মতন করে করতে, কাউকে বারণ করছি, অঙ্কের টাইপটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সরি, এটা ভুল হয়েছে, ঠিক আছে। আমার কাছে যে টাকা ছিল সেই অংশে অবশিষ্ট বলেনি। আমার কাছে যে টাকা ছিল তার হাফ অংশ বই ক্রয় করতে, 1-এর 3 অংশ মিষ্টি ক্রয় করতে খরচ করার পর দেখলাম 30 টাকা আছে, অবশিষ্ট আছে। আমার কাছে প্রথমে কত টাকা ছিল?
তাহলে একের শেষে দ্বিতীয়বারে খরচ করেছিলাম 1/3, অবশিষ্ট ভেবেছিলাম আমি 1/3 ছিল 2/3, 2/3 কত 30 টাকা, মানে এই এক জায়গায় ছিল আমাদের 45 টাকা। দুই ভাগটা হচ্ছে এই ডিফারেন্ট, দুই ভাগ হচ্ছে 30 টাকা, তার 3 ভাগ কত 45 টাকা। তাহলে হাফ খরচ করলে হাফ 45 টাকা, তাহলে ফুলটা কত হবে 90 টাকা। আমি ভেবেছিলাম হাফ, ঠিক আছে। সরি, পরের অঙ্কটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। অ্যালিগেশনের অঙ্ক বা এই ধরনের অঙ্ক পরীক্ষার সম্ভাবনা বেশি। 55.50 টাকা 80 জন বালক বালিকার মধ্যে এরূপে বন্টন করা হলো যাতে প্রত্যেক বালক 75 পয়সা, প্রত্যেক বালিকা 60 পয়সা পায়, বালকের সংখ্যা কত। তোমরা অ্যালিগেশন করবে, যেভাবে তোমরা করতে অভ্যস্ত সেভাবে করে ফেলবে, অ্যালিগেশন করবে, ঠিক আছে। আমরা যদি মুখে বলি তাহলে বলবো 80টা, এখানে চেয়েছে কাদের সংখ্যা, বালকের সংখ্যা। তাহলে বালিকারা কত পায় ধরে নাও 60 পয়সা, তাহলে 80 জন কত পাবে 48 টাকা। 60 পয়সা করে 80 জন পাবে 48 টাকা, কিন্তু আছে 55 টাকা 50 পয়সা, মানে অতিরিক্ত থেকে গেল ক টাকা, 7.5 টাকা 50 পয়সা। এবারে বালক আর বালিকার মধ্যে টাকার পার্থক্য কত হচ্ছে, একটা হচ্ছে 75 পয়সা, একটা হচ্ছে 60 পয়সা, বিয়োগফল কত 15 পয়সা। তাহলে 15 পয়সা দ্বারা ভাগ করে দাও, তাহলে 5×15 কত 75। তাহলে বালকের সংখ্যা কত ছিল 75 জন। এইটা তোমরা নিশ্চয়ই অ্যালিগেশন বা যে যেভাবে পারবে সেভাবে করবে, এই জাতীয় অঙ্কের সম্ভাবনা খুব বেশি। পরের অঙ্ক, বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। এসব ব্যাপারে একটু সচেতন থাকবে। অপশন এই প্রথম যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 1.221 বলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এইটা যেটা আছে তাহলে 1.2/9, ঠিক আছে, মানে 2 আবার কিন্তু এটা চলতে থাকবে, থামবে না। 2-এর 9, 1-এর 9 মানে 11 গুণ 1-এর 9, 2-এর 9 মানে 22 গুণ 2-এর 9, ঠিক আছে। পরেরটা এটা হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2 মাইনাস ডবল করে যদি লিখি আমরা, তাহলে নিচে যদি 100 করে দিই ওপরে কত হচ্ছে 78। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1 পয়েন্ট, ঠিক আছে, 1.22। এটা করলে পাবো 1 পয়েন্ট, আবার বলছি যেটা 2 আছে উপরে 39 নিচে 50, তাহলে 50টাকে যদি 100 করে দিই 39 78, তাহলে 2 থেকে 78/100 বিয়োগ করলে কত পাবো, ঠিক আছে, ঠিক আছে, 1/22/100। এটা করলে পাবো 1/22/100, তাহলে দশমিকে প্রকাশ করলেই। পরের যেটা আছে সেটা হচ্ছে 1.19 মাথায় রেকারিং, মানে 9 হবে। তাহলে এটা সব একগুলো বাদ দাও, এটা 199, 220, 221, 222, এটা কিন্তু আবার থামছে না। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা রেকারিং এ আছে। সেটা কোনটা, এইটা রেকারিং এ আছে। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। যখন সংখ্যা খুব কাছাকাছি থাকবে একটু সময় নিয়ে উত্তর করবে, ঠিক আছে, দেরি হলেও একটু সময় নিয়ে উত্তর করবে। আমি বলেছি যে যা কায়দা শিখেছে সেই কায়দায় উত্তর করবে, আজকে কোনো কায়দা শেখানো নেই। পরের অঙ্ক, পরপর দুটি পরপর মৌলিক সংখ্যার গুণফল। দুটো মৌলিক সংখ্যার গুণফল সবসময় যৌগিক সংখ্যা হবে বা মৌলিক হবে না। তাহলে দুটি পরপর মৌলিক সংখ্যা কখনই মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে উত্তর হলো অপশন সি। পরের অঙ্ক, 13:21, 18:29, 6:11, 7:12 অনুপাতগুলির মধ্যে কোনটি বৃহত্তম। এখানে, ঠিক আছে, বৃহত্তম কোনটা সেটা আমাদের দেখতে হবে। যে যেভাবে করতে অভ্যস্ত সেভাবে করবে, আমি আজকে নতুন করে কাজটা দেখাবো না, শুধু এখানে দেখে নিই আমরা, ঠিক আছে। ডিফারেন্স কি আছে, এই দুটো ডিফারেন্স কত আছে 5, এই দুটো ডিফারেন্স কত আছে 5, এই দুটো ডিফারেন্স কত আছে 11, এই দুটো ডিফারেন্স কত আছে, এই দুটো ডিফারেন্স আছে 13, 8, 21, 8। তাহলে এই দুটো ডিফারেন্স সমান আছে, তার মানে এবার যেটার চেহারা বড় সেটা বড়, তার এইটার থেকে এইটা বড়, এইটার থেকে এইটা বড়, ঠিক আছে। ডিফারেন্স যদি সমান থাকে তাহলে যেটা বড় সেটা 6 থেকে 7 বড়, 11 থেকে 12 বড়, তার মানে এটা থেকে ওটা বড়, আর দেখার দরকার নেই। এটাকে বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দিলাম আমরা। আর বাকিদের কথা আমরা ভাবি, ধরো এই দুটোর মধ্যে কোনটা বড়, ঠিক আছে। এই ডিফারেন্সটা এর সঙ্গে গুণ কর, এদের ডিফারেন্সটা এর সঙ্গে গুণ কর, এদের ডিফারেন্সটা এর সঙ্গে গুণ কর। তাহলে 5-এর সঙ্গে 13 গুণ করলে কত হচ্ছে 65, আর 7-এর সঙ্গে 8 গুণ করলে 56। তাহলে এটা 63, ঠিক আছে, সরি, ঠিক আছে, 5-13 কত 65,
এটা 65, ওটা হচ্ছে 56, তাহলে এটা নিশ্চয়ই বড়। এবার এই দুটোর মধ্যে আমরা দেখে নেব, এই দুটোর ডিফারেন্স কত আছে 8, আর ওই দুটোর ডিফারেন্স 11। 11-এর সঙ্গে 13 গুণ করলে কত 143, আর 8-এর সঙ্গে ওই 18 গুণ করলে কত 144। তাহলে বড় সংখ্যা কোনটা হবে? এটা। ঠিক আছে, আবার একবার বলছি আমি এখানে নিয়ে, আর একবার বলছি যাদের বুঝতে অসুবিধে, কালকে পরীক্ষা, আজকের নিয়ম কানুন না শেখা ভালো। আবার বলছি এটা কত 13 কত আছে 21 আছে। ঠিক আছে, আর এদিকে কত আছে 18:29। একটা বোঝালে তোমরা বুঝতে পারো, বাকিগুলো দেখতে হবে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে যদি আমরা কে বড় কে ছোট জানতে চাই, ঠিক আছে, 13/21, 13/21 ডিফারেন্স কত 8, এই দুটো ডিফারেন্স কত 11, এদের মধ্যে কে বড়? ঠিক আছে, তাহলে এদের ডিফারেন্সটা ওর প্রথম সংখ্যার সঙ্গে গুণ করবে, ওদের ডিফারেন্সটা এর প্রথম সংখ্যার সঙ্গে গুণ করবে। তাহলে এই ডিফারেন্স, এদিকের ডিফারেন্সটা 11 এর প্রথম সংখ্যার সঙ্গে গুণ করবো, মানে 11টা 13-এর সঙ্গে গুণ করবো, গুণ করলে কত হলে 143। আর এই 8টা কার সঙ্গে গুণ করবো 18-এর সঙ্গে, 8 গুণ করে কত লিখবে 144। তাহলে কোনটা বড় দেখো, তাহলে এইটার থেকে ওইটা বড়। ঠিক আছে, এবারে আমরা যখন এইটা দেখেছিলাম নাকি 7 কত 12, 7 আর 12-এর বিয়োগফল কত 5। এবার যদি গুণ করি তাহলে এই ডিফারেন্সটা এর সঙ্গে গুণ করতে হবে, 7টা 8-এর সঙ্গে গুণ করলে কত লিখবো 56, আর 5টা 13-এর সঙ্গে গুণ করলে কত লিখবো 65। তাহলে 56 থেকে 65 বড়, তাহলে এইটার থেকে ওইটা বড়, ওটার থেকে আবার ওইটা বড়, তাহলে ওইটাই সবচেয়ে বড় সংখ্যা। নিয়ম শিখে পদ্ধতি প্র্যাকটিস করা সেটা পরে শিখবে, আজকে শুধু বলে যাচ্ছি এই টাইপের অঙ্কগুলো একটু দেখো। ঠিক আছে, একটি দ্রব্য 160 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 120 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যত লাভ তত ক্ষতি, তার মানে ক্রয় মূল্য মাঝামাঝি আছে, তাহলে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 160 120 যোগ করবে, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করবে, তাহলে উত্তর হবে কত 140। পরের অঙ্ক, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 24 সেন্টিমিটার হলে উহার প্রতি ধারের পরিমাণ কত? ঘনক, ঠিক আছে, ঘনক যেটা হয় নাকি, ঘনকের ধার বা প্রান্ত রেখা হচ্ছে 12টা, এই চারটে, 8টা 9টা 10টা 11টা 12টা, ধার বা প্রান্ত রেখা, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। প্রান্ত রেখার সংখ্যা করা থাকে 12টা, তাহলে 12 এর ভ্যালু কত বলা হয়েছে? 12 এর ভ্যালু বলা হচ্ছে 24 সেন্টিমিটার। ওখান থেকে একটা সাইড জানতে চাও, তাহলে একটা সাইড কত 2 সেন্টিমিটার। তাহলে ঘনকের ধারগুলো, ধারের সংখ্যা বা প্রান্ত রেখার সংখ্যা কটা? 12টা, এই চোখে দেখিয়ে দিলাম। তাহলে 12টা ধার হচ্ছে 24 সেন্টিমিটার, একটা ধার কত? চলো পরের অঙ্ক। হ্যাঁ, যেটা বলছিলাম এটা এই টাইপের অঙ্ক। একটি কামরার দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার, প্রতি বর্গমিটার 30 পয়সা হিসেবে ভিতরের 4টি দেওয়াল রং করতে মোট এত টাকা খরচ পড়লে কামরাটির প্রস্থ কত? একটু আমি ভেঙে করছি, একসঙ্গে করবো না, করলে বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, সেই জন্য আমি একটু, ঠিক আছে, ভেঙেই করছি। তাহলে আমি খরচ করেছি 4টে দেওয়াল রং করতে 244 টাকা 80 পয়সা। প্রতি বর্গমিটারে খরচ হয়েছে 30 পয়সা, প্রতি বর্গমিটারে খরচ 30 পয়সা, তো 30 পয়সা দ্বারা এটাকে ভাগ করি, তাহলে 10 মিনিট নেই, শূন্য নেই নাকি, তো 3 8 24 3 16 48, 3 8 24 3 16 48। ঠিক আছে, তাহলে 800, আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 816 স্কোয়ার মিটার। ঠিক আছে, এবারে 4 দেওয়ালের ফর্মুলা, এইটা শুধু মনে রাখবে, এরিয়া অফ 4 ওয়ালস, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। এটা কিন্তু আমাদের, আমি বলছি পিএসসি পরীক্ষায় দুটো পরিমিতির অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে চারদিকে রাস্তা। তাহলে এরিয়া অফ 4 ওয়ালস এর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হাইট, এইটা হচ্ছে 4 দেওয়ালের ফর্মুলা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটাই, সেই ভ্যালুটা কত দেওয়া আছে 816। ঠিক আছে, এখানে উচ্চতা দেওয়া আছে, হাইটের ভ্যালু দেওয়া আছে কত 12, লিখে ফেলো, এ পাশে 2 লিখলাম, দৈর্ঘ্য কত বলেছে 24, প্রস্থটা কত?
তাহলে এইটা সমান সমান কত 816। আবার বলছি চার দেওয়ালের ফর্মুলা। চার দেওয়ালের ফর্মুলা হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা, বাংলা কথা হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা তার সঙ্গে উচ্চতা, সেটা করলে কত পাবো 816। একবারে সরাসরি গুণ ফুন করে দিই, 12 আর 2 24, কত 24 এর নামটা পড়ি, ঠিক আছে, 3 24 72, ঠিক আছে, 4 24 96, 34 হলো। 24 এর সঙ্গে কত যোগ করলে 34 হবে 10, তাহলে বি এর ভ্যালু কত হবে 10 মিটার। পরের অঙ্ক ভগ্নাংশ। আমি আজকের এপিসোড বলেছি স্মরণ করা দেখেছি, অঙ্ক শেখানো না। পয়েন্ট কত আছে, 0.1616 এর মাথায় রেকারিং, তাহলে আমাদের লিখতে হবে কত 16 লিখতে হবে। যার মাথায় রেকারিং পড়েনি সেটা মাইনাস করতে হবে। একটার মাথায় রেকারিং একটা 9 দিতে হবে, যার মাথা ফাঁকা তার জন্য 0 দিতে হবে। তাহলে উপরে হলো কত 15, নিচে কত 90, তাহলে 15/90 মানে 1/6। উত্তর কত হলো অপশন সি। পরের অঙ্ক 20 × 1/5 কে ভগ্নাংশে পরিণত করলে কত হয়, তাহলে ওটা ভাঙলে কত পাচ্ছি 5 20 100/5, তাহলে 100 বাই কত, সরি 100 না 101, 5 20 100 প্লাস 1, তার মানে 101 বাই কত 5, পার্সেন্টেজের নিচে দুটো শূন্য, তাহলে উত্তর হলো কত অপশন ডি। 0.2 কিলোমিটার শতকরা অংশে প্রকাশ পেলে 25 মিটার কত পথ দেওয়া হবে। 0.2 কিলোমিটারের শতকরা কত অংশ গেলে 25 মিটার পথ যাওয়া হবে, তাহলে 0.2 কিলোমিটার মানে হচ্ছে 200 মিটার, 200 মিটারের মধ্যে কত যাবো 25 মিটার, তাহলে 100 মিটারে কত 25 তার মানে 12.5, তাহলে উত্তর হলো 12.5%। পরের অঙ্ক, এই অঙ্কটা যদিও সবাই জানে তবু বারে বারে পরীক্ষার পর। কোন একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে 29 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে, তাহলে 29 কে 8 দ্বারা যদি ভাগ করি 3 আছে 24, 24 5 29, তাহলে উত্তর কত হবে 5। 108 মিটার, এটা দীর্ঘ হবে, বানানটা ভুল আছে। একটি ট্রেন প্ল্যাটফর্মে দণ্ডায়মান এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত। তাহলে 180 মিটার লম্বা ট্রেন 6 সেকেন্ডে পার হলো নিজেকে, মানে 1 সেকেন্ডে যাচ্ছে কত 30 মিটার, সেকেন্ডে 30 হলে ঘন্টার গতি কত 108 কিলোমিটার। পরের কোশ্চেন, একটি কাজ এ সম্পন্ন করতে পারে 12 দিনে, বি ওই কাজটি সম্পন্ন করতে সময় লাগায় 15 দিন। ই একা কাজটি আরম্ভ করলো, ই একা কাজটি আরম্ভ করলো এবং কাজটি সম্পূর্ণ হওয়ার 5 দিন পূর্বে বি ওই কাজ করার জন্য এর সাথে যুক্ত হয়ে তারা একত্রে কাজটি শেষ করলো। তারা মোট 120 টাকা পেলে বি এর অংশ কত। এত বড় অঙ্ক, উত্তরে কি চেয়েছে আমরা ভাববো না ইয়ে কতদিন করলো, তারপর বি আসলো, বির সঙ্গে ইয়ে করলো, ইত্যাদি ইত্যাদি কিছু ভাবতে হবে। আমার উত্তরে কি চেয়েছে, উত্তরের দিকে তাকাও, বি কত টাকা পেল, তাহলে বি যতদিন কাজ করে ততদিনের টাকা পাবে। বি বি ওই কাজটা করতে সময় লাগায় কত 15 দিন, কদিন 15 দিন। বি এসে এর সঙ্গে যুক্ত হয়ে কদিন কাজ করেছে, 5 দিন পূর্বে বি ওই কাজ করার জন্য এর সাথে যুক্ত হয়, মানে প্রথমে এ একা কাজ করছিল, তারপরের অংশ এ তো থাকলো, তার সঙ্গে বি আসলো, এসে ওরা দুজনে মিলে কদিন কাজ করলো 5 দিন, তার আগে এ কয়েকদিন কাজ করেছে, টোটাল এই কাজ হয়েছে ইত্যাদি। তাহলে আমরা এগুলো অংশ টংশ ইত্যাদি ইত্যাদি নানান রকম করবো, কিছু করার দরকার নেই। আমরা শুধু দেখে নিয়েছি বি 15 দিনে কাজ করতে পারে, 5 দিন কাজ করেছে, তাহলে 15 দিনে পায় 120 টাকা, 5 দিনে কত পাবে, 15 দিনে যা পায় 5 দিনে তার 1/3 পাবে, তাহলে 120 টাকার 1/3 কত 40 টাকা। 120 টাকার 1/3 কত 40 টাকা। আবার বলছি এ কাজটা করতে পারে 12 দিনে, বি ওই কাজটা সম্পন্ন করতে সময় লাগায় 15 দিন। এ একা কাজটি আরম্ভ করলো, তার মানে আবার বলছি কাজটা শুরু করলো, এ কাজটা করছে, কয়েকদিন কাজ করলো, কাজ করার এবং কাজটি সম্পূর্ণ হওয়ার 5 দিন পূর্বে বি এসে ওই কাজ করার জন্য এর সাথে যুক্ত হয়। তাহলে এবার এ আর বি শেষে কাজ করলো কদিন 5 দিন। তার আগে এ কয়েকদিন কাজ করছে সেটা আমরা জানি না। এখানে বলেছে তারা মোট 120 টাকা পেলো, বি এর অংশ কত হবে, তাহলে যে যেমন কাজ করেছে তেমন পাবো। তাহলে এখানে এ কতদিন কাজ করছে সেটা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু বি কতদিন কাজ করছে সেটা স্পষ্ট। বি কতদিন কাজ করেছে, 15 দিন কাজ শেষ করতে পারে 5 দিন, তাহলে 15 দিনে পুরো করে 5 দিনে কত করবে 1/3, তাহলে এই টাকার 1/3ই 5। পরের অঙ্ক দেখো,
ওয়ান বাই রুট, ঠিক আছে, রুট ওভার ওয়ান বাই, করণী নিরসন করতে গেলে নিচে একটা 2 গুণ করতে হবে, ওপরে একটা 2 গুণ করতে হবে। তাহলে ওপরে কত হলো √2, নিচে কত হলো 2। √2 এর মান তোমরা সবাই জানো নাকি, √2 এর মান 1.414, তাকে ভাগ করতে হবে 2 দিয়ে, ভাগ করলে কত হলো এটা, ঠিক আছে। তবে √2 এবং √3 মানটা কিন্তু মুখস্থ করে নিয়ে যাবে, এই অঙ্কটা করার উদ্দেশ্য নয়, আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক করা নয়, সবকিছু স্মরণ করানোর জন্য। তাহলে তাহলে √2 এর মান কত, মনে রাখবে √2 এর মান কত, 1.414, প্রয়োজন হলে 2 পর্যন্ত লাগতে পারে, পিএসসি কিন্তু অঙ্ক আছে একটা দুটো যেখানে 4 দশমিকে লাগতে পারে। √3 মানটা মনে রাখবে 1.7320, এই দুটোর মান 4 দশমিকে মনে রাখা ভালো। পরের অঙ্ক, ঠিক আছে, এর মান কত, অঙ্ক সবাই করতে পারো, ঠিক আছে, একটু করে আজকের দিনে দেখে নি, কালকে যাতে টেকনিক্যালি কোনো ভুল না হয়। তাহলে আমাদের রুটের মধ্যে কত আছে, রুটটা পরে করছি, তাহলে প্রথমে 6 পূর্ণ কত পয়েন্ট, ঠিক আছে, 3/9, তার মানে 1/3, ইন্টু এটা কত আছে 703 বাই কত লিখতে হবে 999, বর্গমূল করতে হবে, মনে রাখতে হবে। তাহলে বর্গমূল করতে গেলে সব ফ্যাক্টর জোড়া জোড়া লাগে, তাহলে এটা কাটলে আমরা পাচ্ছি, ঠিক আছে, এইটা কাটলে কত পাচ্ছি 1/3, তাহলে এটা ভাঙলে হচ্ছে কত দেখে নি, 318 1 19, 19 বাই কত 3, এটা আছে 703, বর্গমূল করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে 19 আছে, তাহলে 19টা এর মধ্যে নিশ্চয়ই আছে, 19টা ভাগ করে দিলাম, ঠিক আছে, 3 19 57, 7 9 63, মানে 37, থাকতেই হবে তো 37, তার কারণে 999 এর মধ্যে 37 আছে, 999 মানে কত 9 ইন্টু 111, 111 মানে 3 ইন্টু কত 37, তাহলে ভাঙার সময় দেখতে হবে এর মধ্যে কি আছে, তাহলে এটাকে ভেঙে আমরা পেয়েছিলাম ওপরে 19, ঠিক আছে, তাহলে এইটাকে ভাঙলে কত পাচ্ছি 19/3, আমরা যখনই 19 পেলাম তখন তোমার মনে রাখতে হবে বর্গমূল করতে হবে, 19 নিশ্চয়ই এর মধ্যে আছে, তুমি এটা কত দ্বারা ভাগ হবে, এটা 2 দ্বারা ভাগ হবে, 3 দ্বারা ভাগ হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু কোনো দ্বারা ভাগ হবে না, এই সংখ্যাটা হচ্ছে 19 ইন্টু 37, কিন্তু এইটা দেখেই সঙ্গে সঙ্গে তোমার ভাবতে হবে এর মধ্যে নিশ্চয়ই 19 আছে, তাহলে আমরা 19টা দিয়ে ভাগ করে ডাইরেক্ট করে দেখলাম কত 37, 37 তো থাকতে হবে, এর মধ্যে কি আছে, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এর মধ্যে 9 আছে, 3 আছে আর 37 আছে, তাহলে আমরা এবার কাটাকাটি শুরু করি, তাহলে এই 37 আর এই 37 কাটবে, বর্গমূল করতে বলেছিল আমাদের, তাহলে দুটো 19 থেকে কটা 19 পাবো, একটা 19, ঠিক আছে, আর এখানে 9 থেকে 3 পাবো, দুটো 3 থেকে একটা 3 পাবো, তার মানে 9, তাহলে 19/9 মানে কত হলো 1 পূর্ণ 2/9, সরি 9 দুকানে 18, 2 পূর্ণ কত 1/9, তাহলে 2 পূর্ণ মানে 2 পূর্ণ, 1/9 মানে 0.1 এর মাথায় রেখা নিই, তাহলে উত্তর হলো অপশন এ। এই ধরনের টেকনিক্যাল অঙ্কগুলো একটু সময় নিয়ে করবে, কিন্তু ঠিকভাবে যেন উত্তর বের করবে, কাছাকাছি দেখো সব উত্তর কাছাকাছি, গেস করে সহজে উত্তর করা কিন্তু যাবে না। তাহলে এই অঙ্কটা করলাম একটা কারণই, যে ভাঙার সময় আমরা কি কি লক্ষ্য রাখবো সেজন্য। এসব পরের অঙ্কে, ঠিক আছে, 20 মিটার লম্বা 16 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেটের মূল্য এত টাকা হলে 1 বর্গ মিটারে কার্পেটের মূল্য কত হবে, তাহলে আমাদের 2496 টাকা দিয়ে কত 20/16 মিটার, তাহলে 1 মিটারের দাম কত, তাহলে এটা ভাগ করলে উত্তর পেয়ে যাবো না, যেটা নিয়ে আমি কথা বলছি না, সময় নষ্ট করব না। একজন রাজমিস্ত্রি মাসে 3000 টাকা, আয় এবং তার জোগালে দিনে 90 টাকা আয় করে, কিন্তু জোগালের বছরে 65 দিন কাজ থাকে না, তাদের আয়ের অনুপাত কত, তাহলে যে রাজমিস্ত্রি সে মাসে পায় কত 3000 টাকা, বছরে কত পাবে 12 দ্বারা গুণ করতে হবে, এই হচ্ছে রাজমিস্ত্রিরা। এবার জোগালে আমরা বলি জোগাড়ে, এখানে লিখেছে জোগালে, ঠিক আছে, জোগালে দিনে ক টাকা পায় 90 টাকা পায়, এক বছরে 365 দিন, ডেলি পায় 90 টাকা, তা রোজ এক বছর 365 দিন, তার মধ্যে 65 দিন কাজ থাকে না, তাহলে কদিন কাজ করে 300 দিন, তাহলে এই হচ্ছে
যোগালে, আর এই হচ্ছে রাজমিস্ত্রি নাকি, কাটাকাটি করলে উত্তর পাবো। ঠিক আছে, এ পাশে 3 ও পাশে 3 কেটে গেল, শূন্যগুলো চলে গেল, 9 আর 3 12 নাকি, তাহলে অনুপাত কত? 45। ঠিক আছে, সেসব অঙ্ক আর দেখবো না, কতগুলো এবারে 1 থেকে 25 পর্যন্ত অযুগ্ম অযুগ্ম সংখ্যাগুলির গড়। 1 থেকে 25 পর্যন্ত অযুগ্ম সংখ্যাগুলির গড়, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। তাহলে 1 ও বিজোড় সংখ্যা, 25 ও বিজোড় সংখ্যা, 1 25 যোগ করে 2 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে 13। ঠিক আছে, এগুলো নিয়ে হ্যাঁ, 3/5 কে 3/4 শতাংশ আকারে প্রকাশ করলে হয়। 3/5 3/4 কত অংশ? কোনাকুনি গুণ করে মাথায় লিখে দেবে। ঠিক আছে, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে এই 3 3 কেটে যাবে, এই 4 এর পাশে আসবে, 5 এর পাশে আসবে, 4/5 আমাদের উত্তর। 4/5 মানে কত পার্সেন্ট? 80%। উপরে তো সমান আছে, উপরে কেটে দাও, 4টা উপরে চলে যাবে, 4 তাহলে 5-এর কত অংশ? 4 5-এর কত অংশ? 80%। হ্যাঁ, এটা একটু বলি, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় বর্তমানে যে কয় কেজি বেশি চিনি পাওয়া যায়? ক কেজি বেশি চিনি পাওয়া যায়? ঠিক আছে, তাহলে দাম বেড়েছে কত? 20%। 20% মানে কত অংশ? 1/5। ঠিক আছে, 20% মানে কত? 1/5। তাই 20% মানে 1/5, এটা আগে বুঝে নিন। আগে তাহলে চিনির দাম যদি 5 টাকা করে কেজি হয়, এখন দাম কত হবে? 1 টাকা কমে 4 টাকা। আগে 20 কেজি পাওয়া যেত, ক কেজি পাওয়া যেত? 5 টাকা করে দাম 20 কেজি, তাহলে সেই টাকা দিয়ে এখন 4 টাকা করে ক কেজি কিনবো? তাহলে 5 20 100, 4 25 100 নাকি? তাহলে আগে কিনতাম 20 কেজি, এখন কিনবো 25 কেজি। ক কেজি বেশি কিনবো? তাহলে নিশ্চয়ই 5 কেজি। বা এখন ক কেজি বেশি কেনা যাবে? উত্তর হবে 5। ঠিক আছে, চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় বর্তমানে যে কয় কেজি বেশি কেনা যাবে? তাহলে বেশি কেনা যাবে ক কেজি? 5 কেজি। ঠিক আছে, দাম যদি বেশি হতো আলাদা প্রশ্ন। আবার বলছি, চিনির দাম 20% কম হয়েছে, 20% মানে কত? 1/5। মানে আগের দাম যদি 5 টাকা হয়, তাহলে এখন দাম হবে 4 টাকা। ঠিক আছে, পূর্বে 20 কেজি কিন্তু, তাহলে 5 টাকা করে দাম 20 কেজি কিন্তু, মানে 5 20 কত? 100 টাকা চিনি কিন্তু। এখন 4 টাকা করে কেজি, তাহলে 100 টাকায় ক কেজি কিনতে পারো? 25 কেজি। তাহলে ক কেজি বেশি কিনতে পারো? 5 কেজি। ঠিক আছে, এখানে উত্তরে একটু গন্ডগোল আছে। সেগুলো অঙ্ক আর করবো না, এবারে আমরা কতগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, এটা বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি কত? তাহলে যেটার উপরে লাভ বা ক্ষতি হয় সেটাকেই 100% ধরতে হয়। আবার বলছি, যেটার উপরে লাভ বা ক্ষতি হয় সেটাকেই 100% ধরতে হয়। ক্রয় মূল্য 100% করি কেন? আমরা লাভটা ক্রয় মূল্যের উপরে করি বলেই আমরা ক্রয় মূল্যকে 100% ধরি। সেই জন্য 100 ক্রয় মূল্যের নেই যে ওই 100% হবে, এটা নয়। আমরা যেহেতু হিসেবটা ক্রয় মূল্যের উপরে করি, যার উপরে লাভ ক্ষতি হিসেব করা হয় সেটাই হচ্ছে 100%। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপরে 15% করতে হবে, বিক্রয় মূল্যের উপরে করা হবে, তাহলে বিক্রয় মূল্যটাকে 100 ধরতে হবে। তাহলে আমাদের এখানে লিখি কস্ট প্রাইস, এটা লিখলাম সেলিং প্রাইস। তাহলে এখানে সেলিং প্রাইসটা কত ধরতে হবে? 100। 100 টাকায় বিক্রি করে ক টাকা? 15 টাকা ক্ষতি, তাহলে কেনা দাম নিশ্চয়ই 115 টাকা ছিল। তাহলে এবারে ক্ষতির হার চা হচ্ছে নাকি, লস তাহলে কত হবে? 15 টাকা ক্ষতি হচ্ছে আসলে ক টাকার উপরে? 115 টাকা। ওটাকে পার্সেন্টেজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 115 মানে 5 × 23 নাকি, এটা কাটলে কত পাচ্ছি? 5 3, এটা হচ্ছে 23। 23 তো আর কাটবে না, যার নিচে 23 সেটাই উত্তর, তাহলে এটাই হবে উত্তর। এগুলো করবো না আর। ঠিক আছে, এগুলো করার দরকার নেই। ঠিক আছে, সিঙ্গেল ডিসকাউন্টের অঙ্ক, দাম কম বেশির অঙ্ক, এগুলো নিয়ে একটু তোমরা সবাই জানো। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 20% বেশি দাম লিখে রেখে বিক্রয়ের সময় ওই লিখিত দামের উপরে 12.5% ডিসকাউন্ট দিয়ে লাভ করবে।
তাহলে 20% বেশি দিয়েছিল মানে 120, 12.5% 1.8 মানে 15 টাকা। তাহলে 120 টাকা থেকে 15 টাকা বাদ দিলে ক টাকা হবে? 5 টাকা লাভ হবে। এগুলো তোমরা যেমন ভাবে করবে। আর এই পাটিগণিত নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বীজগণিত নিয়ে একটুখানি আলোচনা করি আমরা। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 0 হলে তাহলে x প্লাস 1/x এর মান কত? ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর মান জানতে চাওয়া হয়েছে। x প্লাস 1/x এর হোল স্কোয়ার করলে আমরা কি পাবো? x স্কোয়ার প্লাস 1 বাই কি x স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তাহলে এইটার মান কি বলা হচ্ছে? 0। তাহলে এইটার মান তো 0, বাদ দাও। তাহলে এইটার মান কত? 2। তাহলে x প্লাস 1/x মান কত হবে? ঠিক আছে, প্লাস, ঠিক আছে, কি হবে? √2 হবে। তাহলে x প্লাস 1/x এর মান, x এর হোল স্কোয়ার মান 2, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? ছোট ছোট ফর্মুলার অঙ্ক, ঠিক আছে। এইটার একটি উৎপাদক এই হলে আরো একটি উৎপাদক কি হবে? তাহলে এটা কার স্কোয়ার? 4x এর স্কোয়ার। এটা হচ্ছে 5y স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a মাইনাস b আছে, a প্লাস b এর উত্তর হবে। তাহলে 4x মাইনাস 5y আছে, তাহলে 4x প্লাস 5y হবে। যেটা বললাম আবার বলছি, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে 4x এর হোল স্কোয়ার আর 5y এর হোল স্কোয়ার। তাহলে 4x মাইনাস 4x এর হোল স্কোয়ার মাইনাস 5y এর হোল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস বিটা দেওয়া আছে, তাহলে ওই a প্লাস বিটাই উত্তর হবে। তাহলে উত্তর হবে অপশন সি। পরের অঙ্ক, ঠিক আছে। x সমান এইটা, y সমান এইটা, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার কি হবে? ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের লাগবে। এই দুটো ফর্মুলা আর একটু মনে রেখে যাবে। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফর্মুলা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে 4ab। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্মুলা দুটো কিন্তু খুব বেশি লাগছে ইদানিং কালে। আবার বলছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাঝখানে প্লাস থাকলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস থাকলে 4ab। তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে মাঝখানে কি আছে? এক্স স্কোয়ার মানে এইটার স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার মানে ওইটার স্কোয়ার করতে হবে। এই দুটো তো একই লেখা আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা হচ্ছে কি? 4ab। তাহলে 4 মানে 4 লিখবো, এ মানে কত? 3p, আর বি মানে কত? 2/p। কাটাকাটি করলে উত্তর, তাহলে পিপি কেটে গেল, 3 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 6 24। ঠিক আছে, তাহলে আমাদের এই হচ্ছে কথা। অনেকে বুঝতে পারছে না, তার জন্য একটুখানি বলে যাচ্ছি আমি। এক্স স্কোয়ার লিখবো, তার মানে কি লিখতে হবে? 3p প্লাস 2/p তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 3p মাইনাস 2/p এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলাটা কি? তাহলে আমাদের এটা এ, এটা যদি বি ধরি, এটা এ, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 4ab। 4, এ মানে কত? 3p, আর বি মানে কত? 2/p। কার্ডের উত্তর কত পাচ্ছি? 24। চলো পরের প্রশ্ন নাকি। এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সমান কোনটা? খুব টেকনিক্যালি দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে x মাইনাস ওয়াই
ইন্টু এক্স প্লাস ওয়াই, কি এর ফর্মুলা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এর সঙ্গে যদি আমরা গুণ করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি এর ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এর সঙ্গে আমরা যদি গুণ করে দিই এক্স মাইনাস ওয়াই, তাহলে এই ফর্মুলাটা আসে। এই ফর্মুলাটা পেতে গেলে আমাকে এখানে গুণ করতে হবে কত? এক্স মাইনাস ওয়াই। ওপরে যেহেতু গুণ করে এইটা পাচ্ছি, তার নিচেও একই গুণ করতে হবে, তার মানে উত্তর হবে অপশন এইটা। তাহলে আবার বলছি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, কি এর ফর্মুলা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। তার সঙ্গে আরেকটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করে দিই, ফর্মুলা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 4 সরি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আবার একবার বলছি আমি, এক্স প্লাস ওয়াই তার সঙ্গে এক্স মাইনাস ওয়াই এইটুকু গুণ করলে কি পাই আমরা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার সঙ্গে যদি আমরা গুণ করি একটা এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তবেই আমরা পাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটা পেতে গেলে আমাকে এই দুটোর সঙ্গে আরো গুণ করতে হবে। এই দুটো আছে, মানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। তাহলে নেই কোনটা? এক্স মাইনাস ওয়াই। তাহলে এইটা পেতে গেলে এই ইকুয়েশনের সঙ্গে কত গুণ করতে হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে উপরে যদি গুণ করি তাহলে নিচেও সেই একই গুণ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। পরের অঙ্ক, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর 5, তাহলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউবের মান কত? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি ধরি, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব নাকি, এর মানটা হবে তাহলে এ কিউব মাইনাস 3, এ কিউব মাইনাস কি 3। তাহলে এর ভ্যালু কত দেওয়া আছে? 5। তাহলে ওটার মান কি হবে? তাহলে 5 এর কিউব, 125 মাইনাস 3 ইন্টু 5, তাহলে করলে কত হচ্ছে? 110। পরের অঙ্ক, একটি ধনাত্মক সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অনন্যকের 21 গুণ হয়। ঠিক আছে, অনন্যকটা হচ্ছে সংখ্যার 21 গুণ হয়, সংখ্যাটি কত? তাহলে 21, তাহলে একটা সংখ্যা মনে করি এক্স লিখলেই বুঝতে পারবো। সংখ্যা থেকে 4 বিয়োগ করবো, কত বিয়োগ করবো? 4। একটি ধনাত্মক সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগ ফল, তাহলে এই বিয়োগ ফল কি হবে? সংখ্যাটির অনন্যকের 21 গুণ। সংখ্যাটির অনন্য কত? 1 বাই এক্স, তার কত গুণ হবে? 21 গুণ। তাহলে একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে সংখ্যাটির অনন্যকের কত গুণ হবে? 21 গুণ হবে। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে এক্স এর সঙ্গে কি গুণ হবে? এক্স মাইনাস 4 সমান কত হবে? 21। 21 মানে হচ্ছে মিল টার্ম করবে না। 21 মানে কত? 21 তো দুভাবে ভাঙতে পারবো, একটাই শুধু ফ্যাক্টর হচ্ছে 7 ইন্টু কত? 3। তাহলে এক্স এর ভ্যালু কত? 7, আর এক্স মাইনাস 4 কত? 3। তাহলে এক্স এর ভ্যালু চেয়েছিল, তাহলে উত্তর কত হলো? 7। এবারে জ্যামিতির কয়েকটা বলি, শেষ করব। ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, একটু ধীর ভাবে একটু দেখো আজকে। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর পরিমাণ x প্লাস 1 সেন্টিমিটার, x প্লাস 2 সেন্টিমিটার, x প্লাস 3 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর পরিমাপ কত? ঠিক আছে, সমকোণী ত্রিভুজে আমরা প্রথমে যে মানগুলো বলি সেটা হচ্ছে 3 স্কোয়ারের সঙ্গে 4 স্কোয়ার যোগ করলে কত হয়? 5 স্কোয়ার। এই 3, 4 এবং 5 পরপর 3টে সংখ্যা। সমকোণী ত্রিভুজে পরপর 3টে সংখ্যা থাকে, 3, 4 এবং 5। তাহলে একটা হচ্ছে x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, পরপর 3টে সংখ্যা। এখানে ছোট বাহুর মান চাওয়া হচ্ছে, ছোট বাহুর মান কত হবে? নিশ্চয়ই করে 3, মানে এটা 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কত? 5। এক্স এর ভ্যালু যদি জানতে চাই, তো এক্স এর মান এখানে হচ্ছে 2। তাহলে সবচেয়ে যে ছোট বাহুর মাপ কত হবে? এক্স প্লাস 1, তাহলে 3। পরের অঙ্ক, এগুলো করবো না, আর পাটিগণিত করবো না। ঠিক আছে, এটা একবার বলে নিই আমরা। দুই অঙ্কের একটি সংখ্যার সাথে উহার অঙ্ক দুটি স্থান বিনিময় করে গঠিত নতুন সংখ্যা করলে যোগফল 110 হয়। 10 হয়। যদি অঙ্ক দুটির অন্তর 6 হয়, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে আমরা 110 যেটা হয়েছে, ওটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 11। 11 দিয়ে ভাগ করলে কত পাবো? 10। মানে ডিজিট দুটো যে এ আর বি, ওই দুটো যোগফল হচ্ছে 10, আর ওই দুটো বিয়োগফল বলে দিয়েছে, এ এবং বি এর বিয়োগফল কত বলে দিয়েছে? 6। তাহলে অঙ্ক দুটো কি? তাহলে এ প্লাস বি এর ভ্যালু,
একটা 2 অঙ্কের সংখ্যা, সেটাকে অঙ্কের স্থান বিনিময় করে যোগফল হচ্ছে 110। 110কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, সংখ্যার যোগফলকে 11, একটা সংখ্যা আর স্থান পরিবর্তনকারী সংখ্যার যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়? 11 দিয়ে। 11 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা হচ্ছে ডিজিট দুটো যোগফল। ডিজিট দুটো কি পাই? যোগফল। তাহলে ডিজিট দুটো যোগফল কত? 10। বিয়োগফল কত বলে দিয়েছে? 6। তাহলে একটা 8, একটা, ঠিক আছে, যোগ করলে কত হচ্ছে? 16। 16/2 মানে একটা 8, আর 8 কত হচ্ছে? 2। তাহলে সংখ্যাটা কত? 82। ঠিক আছে। পরের অঙ্ক, তিনটি কোণের কোণ সমন্বয়টি একটি ত্রিভুজের কোণ। একটা ত্রিভুজের কোণ কিরম হতে পারে? ত্রিভুজের 3টে তো কোণ থাকে। একটা ত্রিভুজের মধ্যে কমপক্ষে 2টো সূক্ষ্ম কোণ থাকতে হবে। কি থাকতে হবে? ত্রিভুজ যে ধরনেরই হোক না কেন, একটা ত্রিভুজের মধ্যে কমপক্ষে 2টো সূক্ষ্ম কোণ থাকতে হবে। 2টো সূক্ষ্ম কোণ থাকতে হবে। ঠিক আছে, সেটাই হবে ত্রিভুজ। কমপক্ষে কটা বলছি? 2টো, 3টে হলে হতে পারে। তাহলে এখানে দেখো, একটা সূক্ষ্ম কোণ আছে, 2টো সূক্ষ্ম কোণ আছে, ঠিক আছে, একটা স্থূল কোণ আছে, তাহলে এটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের একটা ত্রিভুজে কটা বলেছি? 2টো সূক্ষ্মকোণ থাকবে। এর মধ্যে 2টো সূক্ষ্মকোণ আছে, একটা স্থূলকোণ। এর মধ্যে একটা সমকোণ, একটা সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ। একটা সমকোণ হলে হবে, একটা স্থূলকোণ হলে হবে না, কমপক্ষে 2টো থাকতে হবে। তাহলে এটা উত্তর হবে না। একটা স্থূলকোণ আর একটা স্থূলকোণ, আটা সূক্ষ্মকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ। একটা সূক্ষ্মকোণে ত্রিভুজ হয় না। ত্রিভুজ হতে গেলে কমপক্ষে 2খানা সূক্ষ্মকোণ থাকতে হবে। তাহলে ত্রিভুজের মধ্যে কখানা সূক্ষ্মকোণ থাকতে হবে? কমপক্ষে 2টো। একটি ত্রিভুজের বাহুগুলো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটা কি হবে? সমদ্বিবাহু, সমকোণী, সমকোণী, সমদ্বিবাহু, এদের মধ্যে কোনটি না। উত্তর হচ্ছে এদের মধ্যে কোনটি না। কারণ ত্রিভুজের দুটো বাহুর যোগফল, দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি হতে হবে? বড় হতে হবে। ধরো একটা ত্রিভুজের একটা বাহু দিল, ঠিক আছে, এটা ধরো 6, এটা পাল্টে 7 লিখলাম। এইটার ভ্যালু দেওয়া হলো এক্স, এইটার মান কত হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা ত্রিভুজের বাহুগুলো একটা দিয়ে, ঠিক আছে, এখানে হতে পারে না কেন? সেটা হচ্ছে, এটা হতে পারে না কেন? 4+4, দুটো বাহু ছিল 4 এবং 4, এদের যোগফল, ঠিক আছে, বড় হতে হবে। কার থেকে? এই তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। এটা কি বড় হয়েছে? হয়নি। এই কন্ডিশন ফুলফিল করেনি, সুতরাং এখানে কোন ত্রিভুজ সম্ভব নয়। ঠিক আছে, ত্রিভুজ তাহলে কিরকম হবে ত্রিভুজ? তাহলে একটা ত্রিভুজের একটা বাহু 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, একটা 1 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, ত্রিভুজের, ঠিক আছে, দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এক্স এর মান কি হবে? দুটো বাহুর যোগফল 6 এবং 7, ঠিক আছে, এই যোগফলটা এর থেকে বড় হতে হবে। আর এই বাহুটা কি হবে? বিয়োগফলের থেকে, ঠিক আছে, বিয়োগফল কত? 7-6। ত্রিভুজের তৃতীয় বাহু যোগফলের থেকে ছোট হবে, বিয়োগফলের থেকে বড় হবে। আবার কি বলছি? ত্রিভুজের তৃতীয় বাহু যোগফলের থেকে বড় হবে, বিয়োগফলের থেকে কি হবে? ছোট হবে। তাহলে আমাদের এক্স এর মান কত হবে? এক্স এর মান 1-এর থেকে বড় হতে হবে। তাহলে এক্স এর মান কমপক্ষে 2 হতে হবে। আর এক্স এর মান 6-7-13, তার মানে 12। তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এই এক্স এর মান হচ্ছে 2 সেন্টিমিটার থেকে 12 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মাপ দিলেই তবে এখানে ত্রিভুজ তৈরি করা সম্ভব। ঠিক আছে, তাহলে ত্রিভুজের দুটো বাহুর যোগফল কি হতে হবে? তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। এখানে আমাদের দুটো বাহু ছিল 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে 4 আর 4 যোগ করলে এটা কি 10-এর থেকে বড় হবে? হবে না। ভালো করে একবার দেখে নাও। তাহলে এটা মনে করো 10 সেন্টিমিটার, এটা কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার এই পর্যন্ত, আর একটা 4 সেন্টিমিটার এই পাশে। তাহলে এই দুটো বাহু এর উপরে জুড়ে দিলে কি ত্রিভুজ তৈরি হবে? হবে না। তাহলে এটা 4 আছে, তাহলে এটা কমপক্ষে, তাহলে এটা যদি 4 হয়, তাহলে এ পাশে কত আছে? 6। তো 6-এর থেকে বেশি যদি এটা 7 সেন্টিমিটার দিই, তবেই একটা কি হবে? ত্রিভুজ। তাহলে মোটামুটি এখন বেশি বোঝানোর সময় নয়, শুধু মনে রাখতে হবে দুটো কথা। ত্রিভুজের তৃতীয় বাহু যোগ, তৃতীয় বাহু, ঠিক আছে, যোগফল থেকে ছোট হবে। যোগফলের থেকে কি হবে? ছোট হবে। বিয়োগফলের থেকে বড়। পরেরটা আসি, ত্রিভুজের বাহুগুলো একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? বহিঃকোণের সমষ্টি সর্বদা 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে,
তবে যদি উভয় দিকে বর্ধিত করা হয়, কি বলে, যদি বলে উভয় দিকে বর্ধিত করা হয় তখন কিন্তু 720 ডিগ্রি। বলেছে একই ক্রমে বর্ধিত করুন, একই দিকে বাড়ানো হচ্ছে। কি বোঝানো হয়েছে সেটা আমি একবার বলছি ছোট করে। তাহলে এই একটা ত্রিভুজ ছিল, ঠিক আছে। এই ত্রিভুজের ভিতরে তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, বাইরের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে ধরো এই বাহুটাকে এই দিকে বাড়ানো হলো, আবার একটু বোঝানোর চেষ্টা করছি আমি। এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিলাম, তাহলে একটা উৎপন্ন কোণ তৈরি হলো। এই বাহুটাকে এদিকে বাড়িয়ে, স্যার এদিকে কিন্তু বাড়াতে পারবো না, তাহলে এই বাহুটাকে আমি এদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই বাহুটা এদিকে বাড়িয়ে, ঠিক আছে, এইটাকে এদিকে বাড়িয়েছি, সরি অসুবিধা নেই। তাহলে এই বাহুটাকে এদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই বাহুটাকে এ পাশে বাড়িয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা বাহু, এই বাহুটা কোন দিকে বেড়েছে, এইদিকে বেড়েছে, এই বাহুটা কোন দিকে বেড়েছে, এদিকে বেড়েছে, এই বাহুটা ওদিকে বেড়েছে। তাহলে এক দিকে যদি বাড়ে তাহলে হবে 360 ডিগ্রি। যদি উভয় দিকে বাড়ে, যদি উভয় দিকে বাড়ে তাহলে কিন্তু তার ডবল হবে, ঠিক আছে।